নমস্কার সবাইকে, বিএমএলটি এডুকেশন পয়েন্টের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে টপিক হচ্ছে স্ট্রাকচার অফ ডিএনএ, মলিকুলার বায়োলজির স্ট্রাকচার অফ ডিএনএ। তো এই স্ট্রাকচার অফ ডিএনএ পড়ার আগে আমরা প্রথমে জানবো যে ডিএনএটা কী। ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই যে ডিএনএ, এটা কী জিনিস? ডিএনএ হচ্ছে এমন একটা মলিকিউল যেটা নিজে নিজেই রেপ্লিকেট হতে পারে, মানে নিজে নিজেই তার কপি তৈরি করতে পারে, যেটাকে বলা হয় সেলফ রেপ্লিকেটিং। ঠিক আছে, এটাকে বলা হয় সেলফ রেপ্লিকেটিং। এবং তার সাথে ডিএনএ কি করে? ডিএনএ হচ্ছে আমাদের যে লিভিং অর্গানিজমের মধ্যে প্রেজেন্ট থাকবেই, সমস্ত লিভিং অর্গানিজমের মধ্যে, এবং জেনেটিক ইনস্ট্রাকশন ক্যারি করে। ঠিক আছে, আমাদের যে আগের ডেভেলপমেন্টের জন্য, ফার্দার ডেভেলপমেন্টের জন্য কি করে? জেনেটিক ইনফরমেশন বা জেনেটিক ইনস্ট্রাকশনকে ক্যারি করে হচ্ছে ডিএনএ। তো এই হলো ডিএনএ ডেফিনেশন। এরপরে আসছি যে ডিএনএ ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেল, এই যে দুটো সেল রয়েছে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক, এই দুটোর মধ্যে কোথায় ডিএনএ পাওয়া যায় বা প্রেজেন্ট থাকে? ইউক্যারিওটিক সেলের মধ্যে ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় নিউক্লিয়ার ডিএনএ। এবং খুব কম পরিমাণে সেটা থাকে মাইটোকন্ড্রিয়ায় প্রেজেন্ট থাকে। ইউক্যারিওটিক সেলের মাইটোকন্ড্রিয়ায় প্রেজেন্ট থাকে, সেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা mtDNA। এবার প্রোক্যারিওটিক সেলের মধ্যে এই যে ডিএনএ, প্রোক্যারিওটিক সেলের মধ্যে এটা প্রেজেন্ট থাকে হচ্ছে সেল সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকে, এবং সেটা হচ্ছে ফ্রি ফ্লোটিং অবস্থায় প্রেজেন্ট থাকে, এবং একটা স্পেসিফিক জায়গায় এটা প্রেজেন্ট থাকে যেটাকে বলা হয় নিউক্লিয়েড। এবং প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই ডিএনএ গুলো হয় স্মলার এবং সার্কুলার। এই ডিএনএ গুলোকে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে, বিশেষ করে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এগুলোকে বলা হয় প্লাজমিড। তো এই যে ডিএনএ কম্পোনেন্টগুলো কী কী রয়েছে, মানে কেমিক্যাল কম্পোনেন্টগুলো কী কী? ডিএনএ এর মধ্যে রয়েছে একটা পেন্টোজ সুগার। ডিএনএর ক্ষেত্রে পেন্টোজ সুগারটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। আর আরএনএর ক্ষেত্রে হচ্ছে রাইবোজ সুগার। পেন্টোজ সুগার ছাড়াও আর কি কি প্রেজেন্ট রয়েছে? একটা ফসফেট গ্রুপ রয়েছে, এবং তার সাথে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন বেস প্রেজেন্ট রয়েছে। নাইট্রোজেন বেসগুলো কি কি? ATGC, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন এবং সাইটোসিন। আর আরএনএর ক্ষেত্রে এই সাইটোসিনের পরিবর্তে থাকে হচ্ছে ইউরাসিল। ঠিক আছে, এটা হচ্ছে আরএনএর ক্ষেত্রে। তো এই চারটে নাইট্রোজেনাস বেস, এবং তার সাথে রয়েছে একটা পেন্টোজ সুগার যেটা ডিঅক্সি রাইবোজ সুগার ডিএনএর ক্ষেত্রে, এবং তার সাথে রয়েছে একটা ফসফেট গ্রুপ, এবং এই তিনটে একসাথে মিলে তৈরি হয় হচ্ছে নিউক্লিওটাইড। এবং এরকম অনেকগুলো নিউক্লিওটাইড নিয়েই তৈরি হচ্ছে ডিএনএ। তো ডিএনএ স্ট্রাকচার ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল যেটা রয়েছে, সেটা শুরু করার আগে আমি বলে রাখি যে নিউক্লিওটাইড কীভাবে তৈরি হচ্ছে। নিউক্লিওটাইড তৈরির জন্য প্রথমে হচ্ছে নিউক্লিওসাইড তৈরি হয়। ঠিক আছে, নিউক্লিওসাইড তৈরি হয়, তারপরে হচ্ছে নিউক্লিওটাইড তৈরি হয়। আচ্ছা, নিউক্লিওসাইড তৈরি হয়, এই যে পেন্টোজ সুগারটা রয়েছে, এই পেন্টোজ সুগারে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এখানে 3 নম্বর কার্বন রয়েছে, এটা 4 নম্বর, এবং এখানে 5 নম্বর। তো এই পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন বেসগুলো যোগ হয়ে কি তৈরি করে? নিউক্লিওসাইড। তাহলে এই দুটো যোগ হয়ে তৈরি হচ্ছে নিউক্লিওসাইড। এবং এই যে যোগ হচ্ছে, এটা যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে। গ্লাইকোসাইডিক বন্ড। নিউক্লিওসাইড তৈরি হওয়ার পর তার সাথে যখন ফসফেট গ্রুপটা, এই পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনের সাথে যখন ফসফেট গ্রুপটা যুক্ত হয়, এবং সেটা কি হিসেবে যুক্ত হয়?
ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে যুক্ত হয়, সেটা যুক্ত হয় ফসফোডাইএস্টার বন্ড বা ফসফোডাইএস্টার লিঙ্কেজ। তারপর এই যে নিউক্লিওসাইড তৈরি হলো সেটার সাথে যুক্ত হয় ফসফেট গ্রুপটা। ফসফেট গ্রুপটা যুক্ত হওয়ার পরে তিনটাকে একসঙ্গে নিয়ে টোটালটাকে নিয়ে বলা হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। তো ডিএনএ হচ্ছে এরকম অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে তৈরি, যে সেই কারণে বলা হয় পলিনিউক্লিওটাইড। এরপরে আসছি দ্য ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল অফ ডিএনএ। বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক 1953 সালে 1953 সালে এই ডাবল হেলিক্যাল এবং ডাবল স্ট্যান্ডার্ড ডাবল হেলিক্যাল মানে দ্বিতন্ত্রী এবং ডাবল হেলিক্যাল যে স্ট্রাকচার দিয়েছিলেন ডিএনএ, সেটাই তাদের নাম অনুসারে ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল অফ ডিএনএ বলা হয়। এবং তারা এই ডিএনএ স্ট্রাকচারটি দিয়েছিলেন আরও তিনজন বিজ্ঞানীর, তাদের যে রুলস রয়েছে সেটার উপরে বেস করি। তাদের নাম হলো রোজালিন ফ্র্যাঙ্কলিন, আরউইন চার্গফ এবং মরিস উইলকিন। এই তিনজন বিজ্ঞানী যে রুলগুলো রয়েছে তাদের উপর বেস করেই ওয়াটসন অ্যান্ড ক্রিক তাদের ডিএনএ মডেলটা তৈরি করেন। তো ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল অফ ডিএনএতে তারা যে কথাগুলো বলেছেন বা ডিএনএ স্ট্রাকচার সম্বন্ধে যেগুলো বলেছেন, তার প্রথমটা কি, ডিএনএ কনসিস্ট অফ দুটো স্ট্র্যান্ড মানে দ্বিতন্ত্রী হবে, অফ পলিনিউক্লিওটাইডস। তাহলে আমি প্রথমে বলেছি যে ডিএনএ তৈরি হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে, সেই জন্য বলা হচ্ছে পলিনিউক্লিওটাইডস। These two long polynucleotide chains are coiled around a central axis. এই যে দুটো পলিনিউক্লিওটাইড চেন বা স্ট্র্যান্ড, এইগুলো কি হয়, এই যে এখানে একটা সেন্ট্রাল অ্যাক্সিস ধরা হয় এবং এইটাকে রাউন্ড করে তারা হচ্ছে কয়েল করে, কয়েলিংটা হয়। এইটাকে তারা সেন্টার হিসেবে ধরে এবং এর চারপাশে কয়েলিংটা করে। সেন্ট্রাল অ্যাক্সিস, একটা কাল্পনিক সেন্ট্রাল অ্যাক্সিস ধরে সেটার চারপাশে কয়েলিংটা হচ্ছে। এবং এটা হচ্ছে রাইট হ্যান্ডেড ডাবল হেলিক্স। রাইট হ্যান্ডেড মিনস সবসময় এই যে টার্নগুলো রয়েছে, এক একটা টার্ন সবসময় হচ্ছে রাইট হ্যান্ডেড টার্ন, ঠিক আছে। এবং এটাকে বলা হয় ক্লকওয়াইজ, এই যে টার্নগুলো হচ্ছে সব রাইট হ্যান্ডেড টার্ন, এই জন্য এটাকে বলা হয় ক্লকওয়াইজ টার্নিং। এটার টার্নটাও হচ্ছে সেই রাইট হ্যান্ডেড, এই জন্য এটাকে বলা হয় ক্লকওয়াইজ টার্নিং বা রাইট হ্যান্ডেড ডাবল হেলিক্স। এবার 2 নম্বরে তারা বলছে যে দ্য টু চেনস আর অ্যান্টি প্যারালাল। এই অ্যান্টি প্যারালাল জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে মেন বোঝার জিনিস। অ্যান্টি প্যারালাল কেন বলা হচ্ছে? অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল। এই দুটো স্ট্যান্ড হচ্ছে পরস্পর সমান্তরাল বাট বিপরীতমুখী। এই বিপরীতমুখী হওয়ার কারণেই এই যে স্ট্যান্ডটা রয়েছে বা এই যে স্ট্রাকচারটা, হেলিক্যাল স্ট্রাকচারটা, এটা হচ্ছে এত স্টেবল। বিপরীতমুখী না হলে কিন্তু স্টেবল হতো না। তো বিপরীতমুখী হওয়ার কারণে স্টেবল কেন? বিপরীতমুখী হয়েছে বলে যে কমপ্লিমেন্টারি নাইট্রোজেন বেসগুলো রয়েছে, মানে আমরা জানি যে এ অলওয়েজ বাইন্ডস উইথ টি এবং জি অলওয়েজ বাইন্ডস উইথ সি, মানে অ্যাডিনের সাথে থাইমিনের বন্ড হবে এবং গুয়ানিনের সাথে সাইটোসিনের বন্ড ফর্মেশন হবে। এ ডাবল বন্ড ফর্ম করে টি এর সাথে, মানে অ্যাডিনিন দুটো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে থাইমিনের সাথে, এবং গুয়ানিন 3টে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে সাইটোসিনের সাথে যুক্ত থাকে। তো এই যে বন্ড ফর্মেশনটা, এটা যদি তারা অ্যান্টি প্যারালাল না হতো তাহলে এই বন্ড ফর্মেশনটা ঠিকভাবে হতো না, ঠিক আছে। সেই কারণেই অ্যান্টি প্যারালাল এবং এই বন্ড ফর্মেশনগুলো সাহায্য করে, এবং সেই কারণে এই যে স্ট্রাকচার ওয়াটসন অ্যান্ড ক্রিকের এই স্ট্রাকচারটা এতটাই স্টেবল। আর অ্যান্টি প্যারালালটা কীভাবে হয়, এর এন্ডগুলো দুটো এন্ড সবসময় বিপরীত হবে। যদি এটা 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে এইটা কিন্তু হচ্ছে এই দিক দিয়ে 5 প্রাইম টু 3 প্রাইম, ঠিক আছে। এই জন্যই অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার। এবং 5 প্রাইম এন্ডে সবসময় কি হচ্ছে, ফসফেট গ্রুপে শেষ হচ্ছে, এবং 3 প্রাইম এন্ডে হচ্ছে একটা হাইড্রক্সিল গ্রুপ, OH বা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকছে। ওই জন্য এরা হচ্ছে অ্যান্টি প্যারালাল, এবং স্টেবিলিটির কারণেই এই অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার। 3 নম্বর কি বলছে, সুগার ফসফেট ব্যাকবোন লাইস অন দ্য আউটার সাইড। আমি প্রথমে বলেছি যে সুগার, পেন্টোজ সুগার এবং ফসফেট লিঙ্কেজ করে এবং তার সাথে নাইট্রোজেনাস বেস থাকে। তো নাইট্রোজেন বেসগুলো এখানে বন্ড ফর্মেশন করছে, এবং যে সুগার আর ফসফেটের মধ্যে যে ব্যাকবোন যেটাকে বলি আমরা, সেইটা হচ্ছে আউটার সাইডে থাকছে। এবং দ্য বেসেস অফ বোথ চেনস আর ফ্ল্যাট স্ট্রাকচার। যে নাইট্রোজেন বেসগুলো হচ্ছে দুটো স্ট্রেনের বা দুটো চেনের, সেইগুলো কিন্তু সবসময় ফ্ল্যাট স্ট্রাকচারের হবে এবং লাইন পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস। এই যে অ্যাক্সিস বললাম, এই অ্যাক্সিসের সাথে সবসময় এই বেসগুলো হচ্ছে লম্বভাবে থাকবে, পারপেন্ডিকুলার লম্বভাবে থাকবে, ঠিক আছে। এবং এই বেসগুলো যেগুলো রয়েছে দুটো বেসের মধ্যে, দুটো নাইট্রোজেনাস বেসের মধ্যে তার যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার, ঠিক আছে। 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 nm বা ন্যানোমিটার। এর পরের পয়েন্ট কি বলছে, দ্য নাইট্রোজেনাস বেসেস অফ দ্য অপোজিট চেনস আর পেয়ার্ড অ্যাজ দ্য রেজাল্ট অফ দ্য ফর্মেশন অফ হাইড্রোজেন বন্ডস। তাহলে যেহেতু
অপোজিট চেন দুটো তো আলাদা আলাদা স্ট্র্যান্ড, তা দুটো ডিফারেন্ট ঠিক না, দুটো অপোজিট স্ট্র্যান্ড একসাথে কি হচ্ছে হাইড্রোজেন বন্ড ফর্মেশনের মাধ্যমে যুক্ত থাকছে। এটা আগেই বললাম যে এর সাথে মানে অ্যাডিনিনের সাথে থাইমিনের এবং গুয়ানিনের সাথে সাইটোসিনের পেয়ার হচ্ছে, হাইড্রোজেন বন্ড ফর্মেশন হচ্ছে। এবং অ্যাডিনিনের সাথে থাইমিনের হচ্ছে দুটো হাইড্রোজেন বন্ড হয়, ডবল বন্ড ফর্মেশন হয়। এবং গুয়ানিনের সাথে সাইটোসিনের হচ্ছে তিনটে হাইড্রোজেন বন্ড ফর্মেশন হয়। ঠিক আছে, ওই জন্য গুয়ানিনের সাথে সাইটোসিনের যে বন্ড ফর্মেশন হয় এটা হচ্ছে খুব স্টেবল এবং রেপ্লিকেশন বা অন্য ক্ষেত্রে এটা ব্রেক করা একটু কষ্টকর। ঠিক আছে, 5 নম্বর কি বলছে, ইচ কমপ্লিট টার্ন অফ দ্য হেলিক্স ইজ 34 অ্যাংস্ট্রম। একটা কমপ্লিট টার্ন মানে হচ্ছে এই যে এই পুরো একটা টার্ন, এই টার্নটার যে দূরত্ব যে ডিস্টেন্স সেটা হচ্ছে 34 আর্মস্ট্রং বা 3.4 ন্যানোমিটার। ঠিক আছে, এবং এই যে একটা কমপ্লিট টার্ন এর মধ্যে যে ডাবল হেলিক্সের মধ্যে এই কমপ্লিট টার্নটার মধ্যে হচ্ছে 10টা বেস পেয়ার থাকবে, 10টা নাইট্রোজেন বেস পেয়ারগুলো 10 বেস পেয়ার থাকবে। অনেক জায়গায় 10.5ও লেখা থাকে, বাট আমরা 10 পড়েছি তাই 10ই বললাম, যে 10 বেস পেয়ার এখানে প্রেজেন্ট থাকবে এবং এর ডিস্টেন্সটা হচ্ছে 34 আর্মস্ট্রং বা 3.4 ন্যানোমিটার। এছাড়াও এ লার্জার মেজর গ্রুপ অল্টারনেটিং উইথ দ্য স্মলার মাইনর গ্রুপ। গ্রুপ মানে হচ্ছে খাঁজ, তাহলে একটা লার্জ মেজর গ্রুপ মানে একটা বড়, এই যে এই খাঁজটা একটা হচ্ছে বড়, এটাকে মেজর গ্রুপ বলছে, এবং এই যে একটা স্মলার গ্রুপ দেখা যাচ্ছে বা মাইনর গ্রুপ, এটা একটা ছোট কাজ, এটাকে বলা হচ্ছে মাইনর গ্রুপ এবং এটা মেজর গ্রুপ। এবং এই জন্য কি বলছে অল্টারনেটিং উইথ ইচ আদার, মানে এখানে যেহেতু স্মলার গ্রুপ মাইনর গ্রুপ, এখানে মেজর গ্রুপ, আবার কিন্তু মাইনর গ্রুপ আবার মেজর গ্রুপ। ঠিক আছে, মানে অল্টারনেট করে করে একবার মাইনর গ্রুপ একবার মেজর গ্রুপ এইভাবে কিন্তু থাকবে এবং টোটাল মলিকিউলটার লেংথে এইভাবেই তারা বিস্তৃত থাকবে। 7 নম্বর পয়েন্টটা কি বলছে, যে দ্য ডাবল হেলিক্স হ্যাজ এ ডায়ামিটার অফ 20 আর্মস্ট্রংস বা 2.0 ন্যানোমিটার। ডায়ামিটার মানে বললাম যে অ্যাক্সিসকে ধরলে যদি এটা যে স্পাইরাল ফর্ম করছে তো এটা একটা ডায়ামিটার থাকবে। তো এই যে টোটাল ডায়ামিটারটা এই ডায়ামিটারটার দৈর্ঘ্য হচ্ছে 20 আর্মস্ট্রং। এবার ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেলটা আমরা বুঝলাম কি কি রয়েছে, তার কত ডিস্টেন্স, কিভাবে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, কিভাবে স্ট্রাকচারটা স্টেবল হচ্ছে, এবং কতগুলো একটা কমপ্লিট টার্নের মধ্যে কতগুলো বেস পেয়ার রয়েছে এবং বাকি সবগুলোই। এরপরে আসছি যে সুগার কথাটা বললাম যে ডিঅক্সি রাইবোজ সুগার প্রেজেন্ট থাকে ডিএনএর ক্ষেত্রে। তো এই আরএনএর ক্ষেত্রে থাকে হচ্ছে রাইবোজ সুগার এবং ডিএনএর ক্ষেত্রে হচ্ছে ডিঅক্সি রাইবোজ। এই দুটোই হচ্ছে মোনোস্যাকারাইড। ঠিক আছে, এই দুটোই হচ্ছে মোনোস্যাকারাইড কার্বোহাইড্রেট। মোনোস্যাকারাইড এবং রাইবোজ থেকেই ডিঅক্সি রাইবোজটা ডিরাইভড হয়েছে। কিভাবে, এই যে রাইবোজ রয়েছে, রাইবোজের 2 নম্বর কার্বনের সাথে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে, সেইটা রিপ্লেস হয়ে যায় কিসে, ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে রাইবোজের হচ্ছে একটা হাইড্রক্সিল গ্রুপ রয়েছে 2 নম্বর কার্বনের সাথে, সেই হাইড্রক্সিল গ্রুপটাই ডিঅক্সি রাইবোজে এসে রিপ্লেস হয়ে যায় একটা হাইড্রোজেন অ্যাটমের সাথে। ঠিক আছে, এইভাবে হচ্ছে রাইবোজ থেকে ডিঅক্সি রাইবোজ তৈরি হয়। এটা এমন ইম্পর্টেন্ট কিছু না, তবুও জেনে রাখার বিষয়। এবং এই যে রাইবোজ রয়েছে এর কেমিক্যাল যে স্ট্রাকচার সেটা হচ্ছে C5H10O5 এবং ডিঅক্সি রাইবোজের হচ্ছে C5H10O4। তার কারণ হচ্ছে এখান থেকে যেহেতু হাইড্রক্সিল গ্রুপটা চলে যাচ্ছে, তার মানে একটা অক্সিজেন আরও চলে যাচ্ছে এবং শুধুমাত্র একটা হাইড্রোজেন অ্যাটম পড়ে রয়েছে, সেই জন্য এখানে একটা অক্সিজেন কম। এবার আমরা এখানে একবার স্ট্রাকচারগুলো দেখে নিচ্ছি যে কী কী কেমিক্যাল কম্পাউন্ড এবং কীভাবে তৈরি হচ্ছে। প্রথমে পড়েছি ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল। এবার অ্যাডিনিন অ্যান্ড থাইমিন, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন 4টে নাইট্রোজেন বেস হচ্ছে ডিএনএ ক্ষেত্রে প্রেজেন্ট রয়েছে। এই অ্যাডিনিন আর গুয়ানিনকে বলা হচ্ছে পিউরিন এবং থাইমিন অ্যান্ড সাইটোসিন এই দুটোকে বলা হচ্ছে পিরিমিডিন বেস। ঠিক আছে, অ্যাডিনিন আর গুয়ানিনকে বলা হচ্ছে পিউরিন এবং থাইমিন এবং সাইটোসিন এই দুটোকে বলা হচ্ছে পিরিমিডিন বেস। এটা মনে রাখবে। ডিএনএ স্ট্র্যান্ডস টু হোয়াট হোল্ডস ডিএনএ স্ট্র্যান্ডস টুগেদার, কীভাবে ডিএনএ যুক্ত থাকছে একে অপরের সাথে, মানে দুটো স্ট্র্যান্ড কীভাবে যুক্ত থাকছে। ওই যে বললাম হাইড্রোজেন বন্ড, অ্যাডিনিনের সাথে থাইমিনের ডবল বন্ড ফর্মেশন হচ্ছে মানে দুটো হাইড্রোজেন বন্ড, এবং থাইমিনের এবং গুয়ানিনের সাথে যে সাইটোসিনের বন্ড হচ্ছে সেটা হচ্ছে 3টে হাইড্রোজেন বন্ড, সেই জন্য সেটা হচ্ছে মোর স্টেবল। এবং তার সাথে রয়েছে একটা সুগার ফসফেট ব্যাকবোন। সুগার ফসফেট ব্যাকবোনটা ঠিক এভাবে, ফসফেটটা সুগার দিয়ে পেন্টোজ সুগার তার সাথে ঠিক এভাবে অ্যাটাচ থাকে, সেই জন্য বলছে সুগার ফসফেট ব্যাকবোন। এই ছবিটিতে আরও স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে দুটো স্ট্যান্ড, এই দুটোকে আলাদা আলাদা স্ট্যান্ড হিসেবে ধরেছে। দেখো এটা হচ্ছে একটা অ্যান্টি প্যারালাল যে ব্যাপারটা এখানে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। এই যে 5 প্রাইম টু 3 প্রাইম এবং এদিকটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, এটা হচ্ছে এদিকে তার অভিমুখটা, এটা হচ্ছে তার উল্টো দিকে। এবং এই যে নাইট্রোজেনাস বেসগুলো রয়েছে মানে এখানে অ্যাডিনিন এখানে থাইমিন, এই যে বন্ড ফর্মেশনটা কীভাবে করছে, হাইড্রোজেন বন্ডটা দুটো হাইড্রোজেন বন্ড এবং এখানে যে 3টে হাইড্রোজেন বন্ড, এই ছবিটিতে খুব ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায়। এটা ক্লাস 12-এর বায়োলজি বইয়ের ছবি। লাস্ট আমাদেরকে পড়তে হবে চার্গাফস রুলস। আরউইন চার্গাফ যার কথা বললাম,
চার্কভ রুলসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা 12-এ পড়েছি এবং 12-এ এর নিয়ে অনেক এই a প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি এই নিয়ে অনেক অঙ্ক করেছি, ক্যালকুলেশন করেছি, অঙ্ক ঠিক না ক্যালকুলেশন। তো চার্কভ রুলটা কি? চার্কভ রুলটা হচ্ছে দ্য বেস কম্পোজিশন অফ ডিএনএ জেনারেলি ভ্যারিজ ফ্রম ওয়ান স্পিসিস টু অ্যানাদার। মানে একটা স্পিসিস থেকে আর একটা স্পিসিসের যে নাইট্রোজেন বেস কম্পোজিশন হবে ডিএনএ সেটা কিন্তু আলাদা হবে। মানে ধরুন আমি একটা মানুষ এবং আমার সাথে যদি অন্য একটা মানুষের ডিএনএ দিয়ে দুটোকে চেক করা হয়, আমার যে ডিএনএ এর মধ্যে যে বেস কম্পোজিশন রয়েছে তার অন্য একজন মানুষের কিন্তু সেই কম্পোজিশনটা আলাদা হবে, ঠিক আছে? সেই কম্পোজিশনটা কিন্তু একই রকম হবে না। এরপর কি 2 নম্বর কি, ডিএনএ স্পেসিমেন্স আইসোলেটেড ফ্রম ডিফারেন্ট টিস্যুস অফ দ্য সেম স্পিসিস হ্যাভ দ্য সেম বেস কম্পোজিশন। মানে যদি একটা স্পিসিস থেকে তার ডিফারেন্ট দুটো টিস্যু থেকে যদি আমরা দুটো টিস্যু থেকে যদি ডিএনএ কালেক্ট করি, দুটো আলাদা আলাদা টিস্যু থেকে, তাহলে দুটো টিস্যু থেকে যে ডিএনএ আমরা কালেক্ট করব তাদের যে নাইট্রোজেন বেস কম্পোজিশন সেটা কিন্তু একই হবে, কোনোভাবে আলাদা হবে না, কিন্তু স্পিসিসটা কিন্তু সেম হতে হবে। স্পিসিসটা আলাদা হয়ে গেলেই কিন্তু তাদের ডিএনএ কম্পোজিশনটা চেঞ্জ হবেই। 3 নম্বর কি বলেছে, দ্য বেস কম্পোজিশন অফ ডিএনএ ইন এ গিভেন স্পিসিস ডাজ নট চেঞ্জ উইথ অ্যান অর্গানিজমস এজ, নিউট্রিশনাল স্টেট অর চেঞ্জিং এনভায়রনমেন্ট। মানে একজন মানুষের বা একজন স্পিসিসের যে কোনো অন্য স্পিসিস লিভিং অর্গানিজম যার ডিএনএ রয়েছে তার ক্ষেত্রে যদি তাকে আমরা তার যে এনভায়রনমেন্টটা যদি চেঞ্জ করে দিই, তাকে অন্য পরিবেশে নিয়ে যায় বা তার যদি বয়স বেড়ে যায় বা তার শরীরের ক্ষমতা বা তার যে নিউট্রিশনাল স্টেট রয়েছে তার ভিত্তিতে কিন্তু তার ডিএনএ বেস কম্পোজিশন কখনোই চেঞ্জ হবে না, তার প্রথম থেকে যে বেস কম্পোজিশন রয়েছে সেটা কিন্তু থাকবে। এনভায়রনমেন্টাল চেঞ্জেস বা তার বয়সের ভিত্তিতে কোনোদিন ডিএনএ কম্পোজিশন চেঞ্জ হয় না। 4 নম্বর রুলটা কি, ইন অল সেলুলার ডিএনএ রিগার্ডলেস টু দ্য স্পিসিস the number of adenosine residues is equal to number of thymidine residues, means A equal to T, adenine equal to thymine, and the number of guanosine residues is equal to the number of cytidine residues, মানে guanine equal to cytosine। এবং চার্কভ রুলসের মেন যে মেন ফর্মুলা যেটা বা মেন তিনি যে রুলটা বলেছেন, সাম অফ দ্য পিউরিন রেসিডুয়েস ইকুয়ালস টু দ্য সাম অফ দ্য পিরিমিডিন রেসিডুয়েস। মানে সাম অফ পিউরিন, এ আর জি বলেছি পিউরিন, মানে অ্যাডিনিন অ্যান্ড গুয়ানিন হচ্ছে পিউরিন বেস এবং থাইমিন এবং সাইটোসিন হচ্ছে পিরিমিডিন বেস। তাহলে অ্যাডিনিন এবং গুয়ানিনের যে সাম বা যোগফল সেটা থাইমিন এবং সাইটোসিনের যোগফলের সমান হবে। এই রিলেশনশিপটা হচ্ছে চার্কভ রুলস। তো এই হলো ডিএনএ স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ ডিএনএ সম্বন্ধিত ভিডিও। যদি কোনো রকম কারোর কোনো প্রবলেম থেকে থাকে ডিএনএ স্ট্রাকচার সম্বন্ধে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটিকে বিএমএলটি এডুকেশন পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং এরকম ডেসক্রিপটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করে দেবে। আর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই জয়েন করে নিও। তো থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।